দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল 12 গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি নাইডু নীতিশের চাপে পরনির্ভর মোদী। শ্যাম রাখি না কুল রাখি, একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি বিজেপির। স্বাভাবিকভাবেই সরকার গড়ার জন্য শরিক দলগুলির উপরে নির্ভর করতে হচ্ছে বিজেপিকে, আর এখানেই দেখা দিয়েছে গেরো। সময় যত এগুচ্ছে ততই বাড়ছে দাবি। এনডিএ সরকার গড়ার অন্যতম দুই শরিক চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার ইতিমধ্যে একাধিক মন্ত্রকের দাবি জানিয়েছেন। পিছিয়ে নেই চিরাগ পাসওয়ান এবং আরএলডির জয়ন্ত চৌধুরীও। স্বাভাবিকভাবেই শরিকদের মন রাখতে গিয়ে এবার মন্ত্রিসভায় বাংলার মুখ কমবে বলেই সূত্রের খবর। তবে শরিকদের মন রেখে মন্ত্রক বন্টনের বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, মন্ত্রক বন্টনের বিষয়ে শরিকদের মন রাখার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার দুপুরে নাড্ডার বাসভবনে বৈঠকে বসেছেন বিজেপির তিন ট্যাংরা, যেখানে রয়েছেন রাজনাথ সিং এবং অমিত শাহ। সূত্রের খবর, স্পিকার পদের পাশাপাশি গুরুত্বপূর্ণ 8টি মন্ত্রকের দাবি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু, যার মধ্যে রয়েছে অর্থ, সড়ক ও পরিবহন, প্রতিরক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, গ্রামোন্নয়ন ও নগর উন্নয়ন। আর জেডিইউ নেতা নীতিশ কুমারের দাবি রেল, জনশক্তি, সড়ক ও পরিবহন এবং গ্রামোন্নয়ন মন্ত্রক। আবার চিরাগ পাসওয়ানের দাবি খাদ্য ও সরবরাহ মন্ত্রক। জেডিএস এর কুমারস্বামী চেয়েছেন কৃষি মন্ত্রক। আবার 7টি আসন নিয়ে একনাথ সিন্ডের শিবসেনা চেয়েছে 3টি পূর্ণমন্ত্রী ও 2টি রাষ্ট্রমন্ত্রীর পদ। সব মিলিয়ে এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা বিজেপির। শরিকদের সমস্ত দাবি রাখা সম্ভব না হলেও তাদের মন রাখার তাগিদ রয়েছে বিজেপির। 2016 সালে এনডিএ সরকার থেকে দল প্রত্যাহার না হওয়া পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং 8টি প্রতিমন্ত্রী ছিলেন টিডিপি থেকে। এখন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রীর পদটি টিডিপির জন্য একটি গুরুত্বপূর্ণ পদ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আরও 2-3টি পূর্ণ মন্ত্রণালয় চাইছে তারা, যা অন্ধ্রপ্রদেশের উন্নয়নে সাহায্য করবে। সূত্র জানিয়েছে যে জেডিইউ এবারও 3টি ক্যাবিনেট মন্ত্রী এবং একটি এমওএস দেওয়ার জন্য দাবি তুলতে পারে। সূত্র অনুসারে বিহারের কৃষি, গ্রামীণ উন্নয়ন এবং জলশক্তির মতো মন্ত্রকগুলি জেডিইউ এর পক্ষ থেকে চাওয়া হতে পারে। মন্ত্রী হিসেবে লল্লান সিংকে নিয়েও জল্পনা চলছে। মোদীর চিন্তা বাড়াচ্ছে অন্য একটি বিষয়। চন্দ্রবাবু ও নীতিশ কুমার দুজনেই তাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চাইছেন। মোদী সরকারের পক্ষে তা দেওয়া অত্যন্ত কঠিন। বিরোধী শাসিত রাজ্যগুলো সেক্ষেত্রে সংসদে ছেড়ে কথা বলবে না। ফলে এবার কিন্তু হিসেব কষেই মন্ত্রিসভা সাজাতে হবে মোদীকে। জোট ধর্ম বড় বাড়াই, ফের মুখ্যমন্ত্রী হবার ইচ্ছা প্রকাশ বিপ্লবের। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে জয়ী বিপ্লব কুমার দেব আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চান। এটাই তার সবচেয়ে বড় ইচ্ছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে এমনই সংবাদ প্রকাশিত হয়েছে সর্বভারতীয় ইংরেজি পত্রিকা ডেকান হেরাল্ডে। সাক্ষাৎকারে বিপ্লব কুমার দেব বলেছেন, মুখ্যমন্ত্রী একটি রাজ্যের প্রধান আর একজন কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেন। আমি রাজ্যের রাজনীতিতে ফিরে যেতে পছন্দ করি এবং রাজ্যের প্রধান হিসাবে কাজ করতে চাই, শুধুমাত্র মন্ত্রী হয়ে নয়। যদিও এই ক্ষেত্রে দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 2018 সালে 25 বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব কুমার দেব, কিন্তু 4 বছর পরে আকস্মিকভাবে অপসারণ করা হয়েছিল তাকে। বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা তারপর দায়িত্ব নিয়েছেন এবং 2023 সালের বিধানসভা নির্বাচনের পরে তিনি রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে রয়েছেন। বর্তমানে একজন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। 100 ছাড়ালো কংগ্রেসের সাংসদ। লোকসভার ফলাফলে 3 অঙ্কের মাত্র এক সংখ্যা আগে 99টি আসনে জয়ে থেমে গিয়েছিল কংগ্রেসের, কিন্তু শেষ পর্যন্ত 100 ছুঁয়ে গিয়েছে সেই সংখ্যা। এই সংখ্যা আগামী দিনে বাড়ারও যথেষ্ট সম্ভাবনা রয়ে গিয়েছে। দিল্লিতে সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই লোকসভা শক্তি বৃদ্ধি হলো কংগ্রেসের এবং সেই সঙ্গে ইন্ডিয়া জোটের।
বৃহস্পতিবারই দুই নির্দল সাংসদ যোগ দিচ্ছেন কংগ্রেসে। এদের মধ্যে একজন বিহারের পূর্ণিয়া নির্দল সাংসদ পাপ্পু যাদব। এই যোগদানের ফলে লোকসভায় 100 আসনের গণ্ডি পেরিয়ে গেল হাতশিবির। কংগ্রেস সূত্রে খবর অনুযায়ী আরও বেশ কয়েকজন নির্দল সাংসদ ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন। সব মিলিয়ে ইন্ডিয়া জোটের সংখ্যা ক্রমশ বাড়ছে। অগ্নিপথের বিরুদ্ধে সরব নীতিশ কুমার। গতবারের থেকে আসন কম পেলেও বড় সুযোগ বিহারের নীতিশ কুমারের জেডিইউ এর সামনে। কেন্দ্র সরকার গঠনে বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্তের কথা জানালেও তাদের বেশ কিছু শর্ত রয়েছে। জেডিইউ মুখপাত্র এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা 2022 সালে বিজেপি সরকারের চালু করা অগ্নিপথ স্কিমের পর্যালোচনা চাইছেন। এই স্কিমে সেনাবাহিনীতে নিয়োগ করা হয় 4 বছরের জন্য। তিনি বলেছেন, জেডিইউ অগ্নিপথ ইস্যুতে বিশদে আলোচনা চায়, কারণ এই ব্যাপারে তাদের ভিন্ন মত রয়েছে। এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি প্রাক্তন প্রতিরক্ষা কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে এনডিএ সূত্রে জানা গিয়েছে, তারারা জেহানাবাদ, কিষানগঞ্জ ও পাটলিপুত্রের মতো আসনে হেরে যাওয়া নিয়ে মূল্যায়ন করতে চলেছে। সেখানে অগ্নিপথ স্কিম যুবকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল কিনা, যদি তাই হয় সেই কারণে এই হার কিনা তাও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। জোট বাঁধছে আঞ্চলিক দলগুলি। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে ছিল ইন্ডিয়া জোটের বৈঠক। উপস্থিত ছিলেন জোটের প্রায় সব দলের প্রতিনিধিরা। আর তার পরের দিনই বৃহস্পতিবার সকালেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের বাসভবনে হাজির হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই চলেছে অভিষেক অখিলেশের বৈঠক। প্রায় 45 মিনিট কথা হয়েছে তাদের মধ্যে। অভিষেকের সঙ্গে তৃণমূলের তরফে হাজির ছিলেন ডেরেক ওব্রায়েন। বৈঠকে কি কথা হয়েছে তা নিয়ে মুখ খুলেননি কোনো পক্ষই। আবার অভিষেক ফেরার পর তার বাসভবনে হাজির হন আপ সাংসদ রাঘব চাড্ডা। লোকসভা নির্বাচনে কংগ্রেস, তৃণমূল, এসপি সহ ইন্ডিয়া জোটের দলগুলি 236টি আসন পেয়েছে। কংগ্রেস একাই 99টি আসন পেয়েছে। ফল প্রকাশের পর খার্গের বাড়িতে বৈঠকে বসেছিলেন সব দলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অখিলেশের বাড়িতে অভিষেক হাজির হওয়ার পর বাড়ছে নয়া জল্পনা। তবে কি ইন্ডিয়া জোটের পাশাপাশি আঞ্চলিক দলগুলিও আলাদাভাবে কথাবার্তা বলছে? আঞ্চলিক শক্তিগুলোকে জোটবদ্ধ হওয়ার কথা বারবার বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শুধু অখিলেশ অভিষেকের বৈঠকের পাশাপাশি এই দিনই আপ সাংসদ রাঘব চাড্ডার বাড়িতে উপস্থিত হয়েছিলেন শিবসেনার সঞ্জয় রাউত। এরপর অভিষেকের বাড়িতে যান আপ নেতা রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং। সেই কারণেই জল্পনা বেড়েছে আরও। তবে অখিলেশের বাসভবন থেকে বেরোনোর সময় এই বিষয়ে কোনো কথা বলেননি অভিষেক। তার দাবি, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। সঞ্জয় সিংও এই বিষয়ে কোনো কথা বলেননি। উল্লেখ্য, বাংলা থেকে 29টি আসন পেয়েছে তৃণমূল, আর উত্তরপ্রদেশ থেকে সপা পেয়েছে 37টি আসন। দুই দলই ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক। বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন, ঘণ্টা দুয়েক আলোচনা করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তাদের। তিনি বলেছেন, সংবিধান বাঁচানোর লক্ষ্যে মানুষ ভোট দিয়েছে। ইন্ডিয়া জোট মোদির স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়বে। ভোটের শতাংশে মোদির জনপ্রিয়তায় ব্যাপক ধস। 2014 সালে লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এরপর থেকে দেশ জুড়ে উঠেছিল গেরুয়া ঝড়। কিন্তু 10 বছর ক্ষমতায় থাকার পরেও মোদী ঝড় অনেকটাই স্তীমিত হয়ে পড়েছে। এমনকি গেরুয়া রঙের দাপটও অনেকটাই ফিকে হয়েছে, যার প্রভাব পড়েছে 2014 সালের লোকসভা নির্বাচনে। 10 বছর পর প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি। মূলত জোট সঙ্গীদের নিয়েই নরেন্দ্র মোদীকে সরকার চালাতে হবে। এখনো পর্যন্ত ক্ষমতা ধরে রাখা প্রধানমন্ত্রীদের তালিকায় সবচেয়ে কম ভোটের ব্যবধানে এবার জিতেছেন মোদী। বারাণসী কেন্দ্র থেকে তৃতীয়বার জয়ী হয়েছেন নমো। যদিও এক ধাক্কায় নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন কমেছে 68%। তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদী নিজের কেন্দ্রে প্রাথমিক ট্রেডে পিছিয়ে ছিলেন, কিন্তু পরের দিকে তিনি তা পূরণ করে দিয়েছেন এবং জয়ী হয়েছেন। যদিও কমেছে ভোটের হার এবং মার্জিনও। ভারতের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীদের ভোটে জয়ের শতাংশের ব্যবধানে সবচেয়ে পিছনের সারিতে নমো। 2024 সালের মোদীর ভোট জয়ের ব্যবধান মাত্র 13.49%।
1984 সালে রাজীব গান্ধী সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছিলেন 72.18%। দ্বিতীয় স্থানে রাজীব গান্ধী আছেন। 1989 সালের নির্বাচনে তিনি 50.22% ব্যবধানে জিতেছিলেন।